হ্যালো এন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আমরা আমাদের পলিটি সিরিজের পড়ানো জারি রেখেছি। এর আগে আমরা সিটিজেনশিপ পর্যন্ত পড়ানো হয়েছে। এটি আর্টিকেল 11, আমরা আর্টিকেল অনুযায়ী এগোচ্ছি। তো আজ থেকে আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসে আমরা শুরু করছি। তো ফান্ডামেন্টাল রাইটস পড়ার আগে বা বোঝার আগে কয়েকটা ব্যাপার নিয়ে একটু জানতে হবে। এটা হচ্ছে আর্টিকেল 12 এবং 13 ব্যাপার। আর্টিকেল 12 এবং 13 এই দুটো আর্টিকেল স্টেট কি এবং ল কি, ইন্ডিয়ার স্টেট কি, আপনি আগের দিন বা আগের যে ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছিল স্টেট কাকে বলে অ্যাজ আ ইউনিভার্সাল ওয়ে, ইউনিভার্সাল সরি। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না, ইন্ডিয়াতে স্টেট বলতে আমরা কি বুঝবো, মানে শুধুমাত্র তো একটা যে পলিটিক্যাল জিওগ্রাফি বা একটা ফিজিক্যাল জিওগ্রাফি দিয়ে স্টেট হয় না। স্টেটের অনেকগুলো অংশ থাকে, অনেক ইনস্টিটিউশনস থাকে, যেগুলো আগে বলছিলাম আমরা। যেমন একটা গভর্নমেন্ট থাকতে হবে, ডেমোক্রেসি থাকতে হবে, পার্লামেন্ট থাকতে হবে, পিপুল থাকতে হবে, একটা ভালো ওয়েল ডিমান্ডেড একটা পরিসীমা বা ম্যাপ থাকতে হবে। এইগুলো নিয়ে স্টেট তৈরি হয়। সেক্ষেত্রে আমরা ইন্ডিয়াতে পলিটিক্যালি স্টেট বলতে কি বোঝায় এটা নিয়ে আমরা প্রথমে একটু দেখে নেব। তারপরে আমরা ল বা রুল অফ ল কি, দ্য ফান্ডামেন্টাল ল কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। তারপরে আমরা আস্তে আস্তে এই দুটোই আছে হচ্ছে তোমার আর্টিকেল 12 এবং 13 আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত আমরা রাইটস গুলো নিয়ে আলোচনা করবো। তো বেশি কথা না বলে শুরু করছি। আশা করছি আমাদের এই প্রেজেন্টেশনও তোমাদের আগের বারের মতো জনপ্রিয় হবে। তো প্রথমে ফান্ডামেন্টাল রাইটস ব্যাপারটা কি একটু দেখে নিই। কি বলছে ফান্ডামেন্টাল রাইটস? এটা ইউএসএ বিল অফ রাইটস থেকে নেওয়া হচ্ছে। এটা পার্ট 3 তে রয়েছে। এটাকে ইউএসএ বিল অফ রাইটস থেকে নেওয়া হচ্ছে। এখান থেকে প্রিলিমস এক নম্বর কোয়েশ্চেন আসতে পারে যে ফ্রম হুইচ কনসেপ্ট অর ফ্রম হুইচ কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল রাইটস হ্যাভ বিন টেকেন। সেক্ষেত্রে তোমরা বলতেই পারো ইজিলি যে ইউএসএ বিল অফ রাইটস। এবং এইটাকে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন এটাকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলে বর্ণনা করা আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস থেকে দুটো কোশ্চেন আসতে পারে। একটা আসতে পারে যে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া কাকে বলে, তাহলে বলতে হবে যে ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। আর সেকেন্ড একটা কি কোশ্চেন আসতে পারে না, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, একটা কোশ্চেন আসতে পারে ইউএসএ বিল অফ রাইটস। ঠিক আছে। তো এখন এই ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত পর্যন্ত আর্টিকেলে রয়েছে? এটা হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত। এখন 12 এবং 13 বলছে যে স্টেট এবং ল এগুলো ডেফিনেশন। মেইনলি 14 থেকে রাইট টু ইকুয়ালিটি, ফ্রিডম, হেলাফেলা করে টোটাল রাইট 6খানা রাইট এখন রয়েছে। আগে ছিল 7টা, 4টা কমিয়ে দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে সমস্ত আলোচনা করা হয়। তো এইভাবে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট দেখবো। কি বলছে না, efforts are made, that fundamental rights are meant to promote the idea of political democracy in India, to protect liberties of each and every citizen of the country. In a short way, it aims to establish a government of laws, not of right. অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন যারা মেকার্স, যারা কনস্টিটিউশনাল মেকার্স বা যারা নেশনের মেকার্স, তারা ভাবলো কি ভারতবর্ষকে একটা পলিটিক্যাল ডেমোক্রেসি আকার দেওয়া, এবং সেই ডেমোক্রেসিটা কিরকম হবে, যা তারা ঠুনকো ডেমোক্রেসি হবে। এমন একটা ডেমোক্রেসি থাকবে যেখানে রবীন্দ্রনাথের কথা বলেছে উচ্চ যেথা শীত আর চিত্ত যেখানে ভয় শূন্য থাকবে এবং উচ্চ যেখানে শীত থাকবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসে দেওয়া হয়েছে। তো সেই জন্য তারা কি করলো না, এমন একটা কনস্টিটিউশন তৈরি করলো যেখানে কনস্টিটিউশনটা হবে কি না, গভর্নমেন্ট অফ লস, অর্থাৎ আইনের সরকার হবে, মানুষের সরকার হবে। কারণ মানুষ চাইলে সরকার ফেলে দিতে পারে, সরকার পরিবর্তন করে দিতে পারে, সরকারের বিভিন্ন পলিসিসগুলো চেঞ্জ করতে পারে, এই সুবিধা আছে। কিন্তু ল যদি মাথা থাকে, ল যদি ফান্ডামেন্টাল হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই লয়ের কোনো বিকৃতি খুব একটা তাদের সম্ভব নয়। তবু হচ্ছে, আনফর্চুনেটলি ইন্ডিয়াতে সবই পসিবল এখন, কিন্তু সম্ভব ওই অর্থে নয়, খাতায় কলমের মতো নয়। তো আরেকটা কথা বলতে জানতে হবে যে কেন একটু ফান্ডামেন্টাল বলা হচ্ছে, কেন এই ফান্ডামেন্টাল রাইটসকে ফান্ডামেন্টাল রাইটস বলা হচ্ছে, অর্থাৎ মৌলিক অধিকার কেন বলা হচ্ছে, শুধুমাত্র অধিকার কেন বলা হচ্ছে না। এর পিছনে দুটো কারণ রয়েছে। প্রথম কারণ কি না, দে আর গ্যারান্টেড অ্যান্ড প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এটি সাংবিধানিক অধিকার। এটা কিন্তু এই তোমার কালকে থেকে এই জায়গাটা তোমার এইরকম কোনো অধিকার না, এই সাংবিধানিক অধিকার। এই অধিকার সংবিধান থেকে তোমাকে দেওয়া হয়েছে এবং এই অধিকার পূর্ণ করলে সংবিধান তোমার অধিকারকে প্রোটেক্ট করার দায়বদ্ধতা নেবে। এই জন্য এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এই জন্য এটি হচ্ছে ফান্ডামেন্টাল বলা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, এই জন্য ফান্ডামেন্টাল বলা হচ্ছে কি না, এই যে রাইটস রয়েছে দে আর মোস্ট এসেনশিয়াল ফর অল অ্যারাউন্ড
ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একটা সার্বভৌমিক একটা উন্নতির জন্য একটা মানুষের, একটা ইন্ডিভিজুয়ালের এই রাইটগুলো অবশ্যই দরকার। কি কি সেগুলো হতে পারে এই উন্নতির মধ্যে? মেটেরিয়ালিস্টিক, ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল মানে কিন্তু ধ্যান জপ, স্পিরিচুয়াল হ্যাজ আ ভেরি বিগ সেন্স। সেটা যারা তোমার পলিটিক্যাল সায়েন্সের ছাত্র তারা বুঝতে পারবে, যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নয় তাদের জন্য বলে রাখি, স্পিরিচুয়াল মানে হচ্ছে তোমার হিউম্যানিটিসটাকে, তোমার যে হিউম্যান সেন্সটাকে, এটাকে টু দি আটমোস্ট পিকে ডেভেলপ করা। এটা হচ্ছে স্পিরিচুয়ালের খুব এক কথা বলতে গেলে না। তো এই জন্য ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল। দুখানা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক হচ্ছে এরা ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড, এদেরকে চেঞ্জ করা যায় না এবং এরা হচ্ছে কনস্টিটিউশন দ্বারা প্রোটেক্টেড। আর সেকেন্ড হচ্ছে কি না, এই রাইটগুলি মানুষের একটি সার্বভৌমিক একটা উন্নতি বা সর্বাঙ্গীন একটা উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা দেখিনি কটা রাইট আছে। অ্যাকচুয়ালি অরিজিনালি আর কি কনস্টিটিউশনের 7খানা ছিল প্রথম ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু পরবর্তীকালে একটা রাইট, সেটা হচ্ছে রাইট অফ প্রপার্টি, সেটাকে বাদ দেওয়া। কেন বাদ দেওয়া হয় এটা তর্ক বিতর্ক হয়েছে, অনেক অ্যাক্টস রয়েছে, অনেক জাজমেন্টস রয়েছে সুপ্রিম কোর্টে। সেগুলো যারা তোমরা একটু ইন্টারেস্টেড তারা নিজেরা দেখতে পারো, করতে পারো, আর তোমরা যদি চাও সেগুলোর ব্যাপারে আমরা হয়তো পরবর্তীতে যখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো তখন একদম লাইন বলবো। তো যাই সে ব্যাপারে আমরা এখন দেখিনি কি কি রাইটস কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত। কারণ অনেক সময় দেখা যায় যে ইউপিএসসিতে কোয়েশ্চেন এসেছে যে অমুক রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটা কত নম্বর আর্টিকেল, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু আনসার ইট ডাইরেক্টলি। তো প্রথমে আমরা দেখে নেব কি রাইট টু ইকুয়ালিটি, যেটি হচ্ছে আর্টিকেল 14 থেকে 18। সেকেন্ড হচ্ছে রাইট টু ফ্রিডম, দি আর্টিকেল 19 to 22। থার্ড হচ্ছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, এটি হচ্ছে আর্টিকেল 23 to 24। তারপরে হচ্ছে আর্টিকেল right to freedom against religion, that is article 25 to 28. Then cultural and educational right is article 29 to 30. Then right to property, এটা এখন বাদ হয়ে গেছে, সেটি হচ্ছে article 31। এবং লাস্টলি right to constitutional liberties, এটা হচ্ছে article 32। এই কটা রাইট ফান্ডামেন্টাল রাইটস, তার মধ্যে প্রপার্টিটা বাদ হয়ে গেছে, এটা হচ্ছে article 31। তাহলে আমরা এখন আপাতত ফান্ডামেন্টালের কটা পাচ্ছি? রাইট টু ইকুয়ালিটি, right to freedom, right against exploitation, right to freedom of religion, cultural and educational rights, and right to constitutional liberties। এই 6টি রাইট নিয়ে আমাদের আলোচনা হবে। অবশ্যই রাইট টু প্রপার্টিকে আমরা ছোট করে আলোচনা করব। তো এখন এই রাইট টু প্রপার্টিটাকে, এটাকে এখন কি করা হচ্ছে? তাহলে বাদ চলে গেছে মানে কি এটা পুরোপুরি কনস্টিটিউশনকে বাদ দেওয়া হচ্ছে? তা না, এটা কি করা হয়েছে না 44th যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 44th বা 44তম যে সাংবিধানিক সংশোধন বা 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছিল না এইটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়। আর্টিকেল 300A পার্ট করে দেওয়া হয়। আগে ছিল কনস্টিটিউশনাল রাইট, সেইটাকে সরিয়ে দিয়ে সেটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়। এর পিছনে একটা কারণ ছিল, সেই কারণটা খুবই ছোট করে বলি। ধরে নাও তোমার বাড়ির তলায় একটা বিশাল বড় হিস্টোরিক্যাল একটা মনুমেন্ট বা কিছু একটা ধ্বংসাবশেষ রয়েছে। এখন তোমার যদি আমার রাইট টু প্রপার্টি থাকে, বলে কনস্টিটিউশনাল রাইট, তুমি তোমার বাড়িতে কাটাতে পারবে না, তারপরে কি হবে? এটা এই যে জাতীয় সম্পদ থেকে তোমার বাড়ির তলায় চাপ পড়ে আছে, সেই জায়গাটা কিন্তু বাদ করতে পারবে না, এবং তারপরে কি হবে? দেশের কিন্তু আপনাকে ক্ষতি হবে। ওই জন্য এটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে। কারণ কি, যদি দেশ চায় যে হ্যাঁ কোনো কারণে তোমার জায়গা নিতে হচ্ছে, যেমন ধরো আজকে যে আমাদের কলকাতা শহরের মেট্রো প্রজেক্টগুলো হচ্ছে বা যে ফ্লাইওভারের যে প্রজেক্টগুলো হচ্ছে, এক্ষেত্রে তখন যদি আমার লোকে বলে যে এটা আমাদের কনস্টিটিউশন রাইট, আমরা বাড়ি ছাড়বো না, তাহলে তখন রাস্তাঘাট তৈরি হবে। ওই জন্য এটাকে লিগাল রাইট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, লিগালি তুমি বাড়ি ছাড়ো, তুমি তার কম্পেনসেশন পাবে আসছে, এবং এই কম্পেনসেশন পাওয়ার পরে তুমি হচ্ছে তোমার জায়গা থেকে ছেড়ে তুমি হচ্ছে চলে যেতে পারো। সেই জন্য এটাকে হচ্ছে বেসিক্যালি এটা মেইন একটা উদ্দেশ্য ছিল যে এই রাইট টু প্রপার্টিটাকে হাতিয়ে দেওয়া, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে যখন দেশ গঠনের ক্ষেত্রে। আচ্ছা, তো এরপরে আমরা দেখিনি স্টেট কাকে বলে এবং ল কাকে বলে। দুটো আর্টিকেলে দুটো খুব ভালোভাবে বর্ণনা করা আছে, আর্টিকেল 12 এবং আর্টিকেল 13। এই দুটো দেখার পরে তারপরে আমরা আমাদের প্রথম যে রাইট অর্থাৎ রাইট টু ইকুয়ালিটিতে ঢুকবো। তো প্রথমে আমরা দেখি যে স্টেট কাকে বলে। তো স্টেট বলছে আর্টিকেল 12 হচ্ছে স্টেট রয়েছে। কি বলছে? আর্টিকেল 12 অফ পার্ট 3 of the constitution, article 12 কি করছে না, has defined the purpose of efforts
Hence it has been defined the entity state. যেহেতু আর্টিকেল 12 বলেছে যে মৌলিক অধিকারের পারপাসটা কি, অতএব আর্টিকেল 12 এটাও তার সাথে বলতেছে যে কোথায় মৌলিক অধিকার খাটবে, অর্থাৎ স্টেটের মধ্যে মৌলিক অধিকার খাটবে। মানে একটা দেশের মৌলিক অধিকার যে আরেকটা দেশের সবকটা থাকবে এমন কোনো কথা নেই। যদিও ইউএন থেকে এখন পরবর্তীকালে চলছে যে কথাবার্তা যাতে একটা গ্লোবাল একটা হিউম্যান রাইট বা একটা গ্লোবাল লেভেলের ব্যাপারটাকে নিয়ে যাওয়া যায়, যে মৌলিক অধিকার সমগ্র পৃথিবীতেই একই রকম হবে, কিন্তু সেটা কোনো অদূর ভবিষ্যতে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, সেক্ষেত্রে এই আর্টিকেল 12 অনুযায়ী স্টেট কাকে বলছে, দুটো সংজ্ঞা আছে। ফার্স্ট সংজ্ঞাটা কি, গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া। একটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, অর্থাৎ সরকার এবং লোকসভা, এটা আছে পার্লামেন্ট ইন্ডিয়া। এছাড়া গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ ইন্ডিয়ান স্টেটস, অর্থাৎ সরকারের মানে রাজ্য সরকারের যে সমস্ত মানে বিধানসভাগুলি রয়েছে বা রাজ্য সরকার যেগুলি রয়েছে সেগুলো সেখানে আমাদের করতে হবে। এবং 3 নম্বর যেটা একটু আলাদা হবে, এটা হচ্ছে লোকাল অথরিটিস, দ্যাট ইজ মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট বোর্ড, এটসেট্রা। অর্থাৎ লোকাল অথরিটি যেগুলো আছে, ধরো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বা ধরে নেওয়া এখন বালিগঞ্জ মিউনিসিপ্যালিটি, বা যাদবপুর মিউনিসিপ্যালিটি, বা বিধাননগর মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে না, মিউনিসিপ্যাল কর্পোরেশন এখন পৌরসভা একটাই থাকে। তো এইগুলো হচ্ছে, এগুলো পড়বে হচ্ছে সেখানে পঞ্চায়েত রয়েছে, যেগুলো ধরুন আমার এখন কোথাও রয়েছে এখন চম্পাটি গ্রাম পঞ্চায়েত, বা ওদিকে বসিরহাট গ্রাম পঞ্চায়েত। এই যে ব্যাপারগুলো, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু স্টেটের আন্ডারে রয়েছে। এছাড়া একটা আলাদাভাবে ব্যবহার থেকে ভালো জিনিস, সেটা কি না, আদার স্ট্যাচুটারি অ্যান্ড নন স্ট্যাচুটারি অথরিটিস। অর্থাৎ অন্যান্য যে অথরিটিসগুলো রয়েছে, যেমন ধরো এলআইসি আছে, ওএনজিসি আছে, সেল আছে, অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো রয়েছে যেগুলো দেশের মধ্যে কাজ করছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই স্টেটের অঙ্গ। অর্থাৎ একটা স্টেট লোক এবং লোকের সঙ্গে সম্পর্কিত ইনস্টিটিউশন ছাড়া কখন তৈরি হতে পারে না। যারা মনে করে স্টেট অনলি কামস আউট অফ পেট্রিয়টিজম, আউট অফ ন্যাশনালিজম, দোজ পিপল আর রং। কারণ মানুষ না থাকে কখনো রাষ্ট্র তৈরি হয় না। আচ্ছা, এটা একটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। সেকেন্ড কি হচ্ছে ল। হোয়াট ইজ ল? আইন, কানুন হিন্দিতে বললে কি বলছে, আর্টিকেল 13 clearly defines what can be termed as law. It has a wide connotation such as, টোটাল 4টে connotation এখানে দেওয়া আছে। প্রথম connotation কি, permanent laws enacted by the parliament or state legislatures, অর্থাৎ যে সমস্ত লগুলোকে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার বা আমাদের যে বিধানসভাগুলি, বিধানসভা কথা বলে, কোথাও নিয়ম মন্দির বলে, নিয়ম মন্দির, যাই হোক। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে যে সমস্ত লগুলো পাস হচ্ছে, সেই লগুলো কিন্তু আমরা ল অ্যান্ড যে নিয়ম কানুনগুলো পাস হচ্ছে। সেকেন্ড, টেম্পোরারি লস লাইক অর্ডিন্যান্সেস ইস্যুড বাই প্রেসিডেন্ট অর গভর্নর্স। এখন অর্ডিন্যান্স কি, রিটস কি, হেভিয়াস কর্পাস কি, এগুলো আমরা পরবর্তীকালে জানবো। এই চ্যাপ্টারেরই শেষের দিকে যখন আমরা যাবো তখন এগুলো জানবো যে এগুলো আলাদা আলাদা ল আলাদা ভাগ রয়েছে। সবকিছু কি ল বলে বা সবকিছু কি অর্ডিন্যান্স বলে না, বা সবকিছুকে অর্ডারও বলে, আলাদা আলাদা ভাগ রয়েছে। তো এই অর্ডিন্যান্স যখন প্রেসিডেন্ট চালু করছে বা কোনো রাজ্যের গভর্নর বা রাজ্যপাল যখন কোনো অর্ডিন্যান্স চালু করছে, সেগুলোকেও কিন্তু আমরা ল এর আন্ডারে, অর্থাৎ সেগুলো কনস্টিটিউশনাল ল। থার্ড কি, স্ট্যাচুটরি ইনস্ট্রুমেন্টস in the nature of delegated legislation like order, rule, bylaw, etc. অর্থাৎ এগুলো যে স্ট্যাচুটরি যে ইনস্ট্রুমেন্টস গুলো রয়েছে, এগুলোকে পরবর্তীকালে বিভিন্ন সংস্থা থেকে চালু করতে পারে। যে অর্ডার দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্ট অর্ডার এসেছে, বাইল পাস করা হয়েছে, ল পাস করা হয়েছে, রুল পাস করা হয়েছে। অনেক সময় থাকে যে রুলগুলি মেনে চলতে হবে কোনো জায়গায়, ট্রাফিক রুলস, এগুলোও কিন্তু ল এর আন্ডারে পড়ছে। এগুলোকেও কিন্তু কনস্টিটিউশন প্রোটেক্ট করছে। হ্যাঁ, এগুলো তো কনস্টিটিউশনাল রুলস নয়, এগুলো হয়তো সংবিধানের মধ্যে লিখে রাখা কোনো রুলস নয়, কিন্তু এই আরপিসি ধারা যেগুলো, সেগুলো কি কনস্টিটিউশন পুরো দিয়েছে, কিন্তু কনস্টিটিউশন থেকে ওগুলোকে পরবর্তীকালে এনাক্ট করা হয়েছে এবং সেগুলো কিন্তু ল এর আন্ডারেই পড়ছে। এবং লাস্টলি কি, নন লেজিসলেটিভ সোর্সেস অফ ল লাইক কাস্টম অর ইউসেজ হ্যাভিং দ্য ফোর্স অফ ল। যেমন ধরো যেগুলো সরকারি নয় অথচ ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন থেকে সেগুলোকে ইস্যু করা হয়েছে। যেমন ধরো তুমি একটা কোম্পানিতে কাজ করছো, সেই কোম্পানির কিছু রুলস রয়েছে, সেগুলো কিন্তু ল, সেই ল ব্রেক করলে তোমার কিন্তু শাস্তি হবে এবং সেই যে শাস্তি আছে সেটা কিন্তু কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড। ধরো তুমি কোনো কোম্পানির রুল আছে যে তুমি
এটা খুব কথা ধরে নাও যে তুমি দুপুরে একটা করে খেতে পারবে না, কিন্তু তুমি ব্রেক করলে দুটোর সময় খেতে গেলে, কারণ এখন কোম্পানি যদি চায় তোমার কাছে 5 টাকা নিয়ে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো কথা উল্টে বলার নেই না সংবিধান লেখানি আমি কেন দেবো, আমার খেতে পেতেই পারে, হবে না। কারণ ল কিন্তু মানে কনস্টিটিউশন কিন্তু সেই কোম্পানিকে সেই অধিকারটা দিয়েছে যে তার এমপ্লয়িজের উপরে সেই ব্যাপারটা খারাপ করে। তো এইটা হচ্ছে স্টেট এবং ল, এগুলো ডেফিনেশন থেকে তোমরা মেইনসে প্রচুর কোয়েশ্চেন্স হবে। কোয়েশ্চেন্স যখন আমরা আলোচনা করবো পলিটি সিরিজে তখন তোমরা বুঝতে পারবে কোথায় কোথায়, বা আমরা চেষ্টা করবো যে কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে লিখে দেওয়া বা তার মডেল আনসার্স তৈরি করে দেওয়া, যার থেকে তোমরা পরবর্তীকালে সাহায্য পেতে পারো। তো এটা হচ্ছে স্টেট এবং ল, এই দুটোর সংজ্ঞা গেল। এরপর আমরা শুরু করছি রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ আর্টিকেল 14 to 18। 5খানা আর্টিকেল 14, 15, 16, 17, 18, এই 14 to 18 টোটাল যে রাইট টু ইকুয়ালিটি বিভিন্ন প্রভিশনসগুলো রয়েছে, এগুলো আমরা সমস্ত দেখে নেব কি কি আছে। তো প্রথমে আর্টিকেল 14, সেটা হচ্ছে কি না ইকুয়ালিটি অফ ল, অর্থাৎ আইনের সমতা। এখন আইনের সমতা বলতে ব্যাপারটা তো মানে প্রথমে তো খুবই সোজা মনে করবো যে এই এটা এক্ষুনি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, কিন্তু তা নয়, ভিতরে অনেক ক্লজ রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং খুঁটিয়ে খুঁটিয়ে আনতে হবে। সেগুলো আমরা আস্তে আস্তে দেখি। কি বলছে? আর্টিকেল 14 defines that the state shall not deny to any person equality before the law, অর্থাৎ আইনের সামনে প্রত্যেকটা মানুষ সমান, প্রেসিডেন্ট বলো আর আমাদের পাড়ার মুচি বলো। অর্থাৎ কনস্টিটিউশন এইটা দেখবে যে ল যেন দুটি মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়, এটা হচ্ছে কনস্টিটিউশন থেকে তোমাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে। or the equal protection of the law within the territory of India, অর্থাৎ ভারতবর্ষের সীমানার মধ্যে এই যে আইনের যে প্রোটেকশনটা, আইনকে যে রক্ষা করা, এটা কিন্তু ইকুয়ালি সকলের ক্ষেত্রে যেন হয়। অর্থাৎ একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, দুটোই কিন্তু আর্টিকেল 14 আছে। এবং এই দুটো যে কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি বলছে? দ্য প্রভিশন ইজ অ্যাপ্লিকেবল টু বোথ সিটিজেন্স অ্যান্ড ফরেনার্স, অর্থাৎ ধরো কোনো বিদেশি এলেন আমাদের এখানে করতে, তার ক্ষেত্রে কিন্তু এই ল ব্যাপারটি ইকুয়ালিভাবে প্রযোজ্য হবে যতদিন পর্যন্ত তিনি এই দেশের মধ্যে থাকবেন। তো এই যে দুটো যে প্রভিশন রয়েছে, এই দুটো প্রভিশন আবার দুটো দেশ থেকে নেওয়া হয়েছে, একটা হচ্ছে পজিটিভ প্রভিশন, একটা হচ্ছে নেগেটিভ প্রভিশন। তো এই দুটো কি কি আমরা একটু দেখে নিই। ফার্স্ট যেটা বলছিলাম কি না ইকুয়ালিটি বিফোর ল, এটা নেওয়া হয়েছে ব্রিটিশ অরিজিন থেকে, ঠিক আছে? এটা নেওয়া হয়েছে ব্রিটিশ অরিজিন থেকে, ইকুয়ালিটি বিফোর ল, অর্থাৎ আইনের আগে সবাই সমান, কেউ বড় নয়, অর্থাৎ এটা একটা নেগেটিভ একটা প্রপোজিশন এটা। আর একটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে এটা কি না ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, অর্থাৎ হচ্ছে সকলের সমানভাবে লয়ের সামনে প্রোটেকশন পাবে, এটা কিন্তু পজিটিভ সাইড, এটাকে নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। তাহলে যখনই তোমাকে বলবে ইকুয়ালিটি বিফোর ল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কোনো ছোট ছোট কোয়েশ্চেন তো প্রিভিয়াসে বলেই পাবে। যখনই বলবে যে ইকুয়ালিটি বিফোর ল কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ অরিজিন। আর একটা যখন বলবে যে ইকুয়াল প্রোটেকশন বিফোর দ্য ল, এটা তোমরা বলতে পারো, মানে যখন তোমাকে কোয়েশ্চেন করা তখন বলবে আমেরিকা। সেক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো একটা খুব সহজ ট্রিক্স, যেটা আমি মনে রাখি, যে ব্রিটিশরা যেহেতু ভারতের সঙ্গে খুব অত্যাচার করেছে, সেক্ষেত্রে নো কজ, সেই নো যখনই আসছে তখনই হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল চলে আসছে। আর আমেরিকানদের সঙ্গে ইন্ডিয়ানদের সম্পর্ক মোটামুটি ভালো, সেখানে একটা ইয়েস কজ, এটা একটা খুব ট্রিক্স আর কি মনে রাখা। তো সেখানে বলতে পারো যে ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, অর্থাৎ একটা পজিটিভ সাইড। তো প্রথমে আমরা দেখে প্রথমটা কি বলছে। কি বলছে না এই ইকুয়ালিটি বিফোর ল ইট মিনস ওয়ান অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, অর্থাৎ সালমান খান গাড়ি চাপা দিল, স্পেশাল প্রিভিলেজ পেল কি একটা হিসেবে, এটা কিন্তু হবে না। আর কি বলে আমাদের বলা যাচ্ছে বাচ্চাকে চাপা দিল, সেক্ষেত্রে ওকে সঙ্গে সঙ্গে পুলিশ জেলে করে দিল, এটা কিন্তু হবে না। জেলে যখন ঘুরতে হবে তাহলে দুজনকেই ঘুরতে হবে, অর্থাৎ অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, কোনো প্রিভিলেজ থাকবে না। অর্থাৎ এখানে এই ক্লজগুলো দেখবে সবটা না আসবে, নীতি সূচক আছে। সেকেন্ড থিং হচ্ছে ইকুয়াল সাবজেকশন অফ অল দ্য সিটিজেন্স বিফোর দ্য ল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে, ধরুন না একটা লয়ের আন্ডারে দুটো মানুষই রয়েছে, দুজনকে একইভাবে সাব্যস্ত করা হবে দোষী বা নির্দোষ, যাই করো না কেন, ইকুয়াল সাবজেকশন, ইকুয়ালি সাবজেক্ট করা হবে দুজনকে। একজনকে হালকা ছেড়ে দেওয়া হলো, আরেকজনকে লঘুভাবে গুরুদণ্ড দেওয়া হলো, এটা কিন্তু চলবে। থার্ড কি বলছে নো পারসন ইজ অ্যাবভ দ্য ল, এটা অবশ্যই আমরা ছোট থেকে শিখছি যে কোনো মানুষই আইনের থেকে বড় বা কেউই আইনের থেকে বড়, এইটা গেল হচ্ছে ইকুয়ালিটি বিফোর দি ল। সেকেন্ড কি বলছে
ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল, অর্থাৎ এটি হচ্ছে পজিটিভ সাইড। কেন পজিটিভ সাইড এটা আমরা দেখি। তারপর যেটা বলছিলাম এটা আমেরিকান কনস্টিটিউশন জানতে আগে বলে দিলাম। তো এখানে কি বলছে না, ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্ট্যান্স বোথ দ্য প্রিভিলেজ অ্যান্ড দ্য ইম্পোজিশন বাই ল, অর্থাৎ যেটা বলছিলাম যে সালমান খান গাড়ি চাপা দিল আর এবার ভোলা বাস ড্রাইভার গাড়ি চাপা দিল, কিন্তু এক্ষেত্রে কি হবে না, ইকুয়াল ট্রিটমেন্ট করা হবে। যদি সালমান খান নির্দোষ হয় তাকে যেভাবে একটা নির্দোষকে ট্রিটমেন্ট করা হয়, আমাদের ভোলা ড্রাইভার যদি নির্দোষ হয় সেইভাবে একইভাবে কিন্তু ভোলা ড্রাইভারকে আমরা ট্রিটমেন্ট করবো। এটা হচ্ছে প্রথম। এবং আরেকটা কি বলছে না, ইম্পোজিশন বাই ল, এখন যদি দোষী হয় তাহলে সালমান খান যতটা দোষী হবে ভোলা ড্রাইভার ঠিক ততটাই দোষী হবে, অর্থাৎ প্রোটেকশনটাও ইকুয়ালি হবে, ইম্পোজিশনটা ইকুয়ালি হবে। সেকেন্ড কি বলছে, the similar application of the same laws to all the persons who are similarly situated, অর্থাৎ ধরে নাও দুজন লোক দোষী সাব্যস্ত হয়েছে চুরির জন্য। এখন দুজনে যদি চুরি করে থাকে তাহলে দুজনের দণ্ডটা এক হবে, একজনের দণ্ড কম আর একজনের দণ্ড বেশি, এটা কিন্তু হবে না। ওই জন্য বলছে কি না, সিমিলার অ্যাপ্লিকেশন অফ দ্য সেম লস, যদি একই ল হয়, দুজনে যদি মুরগি চুরি করে থাকে, দুটো মুরগি চুরিরই একই যাবজ্জীবন বা একই 6 মাসের কারাদণ্ড বা একই জরিমানা, একজনের জন্য 500 টাকা জরিমানা আর একজনের জন্য 1000 টাকা জরিমানা, এটা কিন্তু হবে। এবং থার্ড পয়েন্ট যেটা বলছে পজিটিভ সাইডে, সেটা কি, the like should be treated alike without discrimination, অর্থাৎ ধরো যে লয়ের আগে ধরে নাও একজন নির্দোষ আর একজন দোষী, যতক্ষণ না পর্যন্ত দোষী প্রমাণিত হচ্ছে কেউ একজন, সে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুজনকে উইদাউট এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন ট্রিট করতে হয়, যেটা কিন্তু আমাদের ধনঞ্জয় কেসে হয়। যারা তোমরা ধনঞ্জয় কেসটা জানো ব্যাপারটা, তারা দেখবে যে শুধুমাত্র গরিব ছিল বলে তাকে কিন্তু ইকুয়াল ট্রিটমেন্টটা দেওয়া হয়নি, এবং তারপরে কি হলো না, একটা নির্দোষ লোকের প্রাণটা যায়। তা এইটা আমাদের ল সিস্টেমের একটা ফ্ল বলতে পারো। এবং এই জন্য হচ্ছে এরকম শুধুমাত্র ধনঞ্জয় নেই, এরকম কত যে ধনঞ্জয় করছে ভারতবর্ষের মানুষ, তুমি এটা কল্পনা করতে পারবে না। তা এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা আছে কি না, উইদাউট এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন লাইক এবং অ্যালাইক দুজনকে সমান মর্যাদাটা দিতে হবে। তো এই জন্য কি বলা হলো কি না, ইকুয়াল প্রোটেকশন বিফোর দ্য ল, এটা হচ্ছে পজিটিভ সাইড। তো এটা হলো আমাদের আর্টিকেল 14, অর্থাৎ ইকুয়ালিটি অফ দি ল। তো এরপরে আমরা দুটো বিষয় নিয়ে পড়বো, তারপরে আমাদের আজকের ভিডিও শেষ হবে। এরপরে পরের দিন আমরা আবার আর্টিকেল 15 চেঞ্জ করবো। তো প্রথম বিষয়টা আজকে যে দুটো বিষয় বাকি রয়ে গেল এই আর্টিকেল 14 সংক্রান্ত, সেটি হচ্ছে প্রথম হচ্ছে রুল অফ ল। রুল অফ ল এই যে কনসেপ্টটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ মেইনস এক্সামিনেশনস ইন বোথ ইউপিএসসি অ্যান্ড ডব্লিউবিসিএস, and also those who are willing to give TPSC or Tripura Public Service Commission. Any of the public service commissions, this rule of law is very essential because you have to apply that thing in your work experiences as well. So let us start. Let us understand what is rule of law. কি বলছি না, the concept of equality before law, ঠিক আছে, এটা একজন ব্রিটিশ জুরিস্ট ছিলেন, ঠিক আছে, এবি ডাইসি বলে, তার একটা কনসেপ্ট। তো তিনি তিনটে আসপেক্ট দেখিয়েছেন, এবি ডাইসি তিনি তিনটে আসপেক্ট দেখিয়েছেন রুল অফ ল। প্রথম কি বলছে, অ্যাবসেন্স অফ আর্বিট্রারি পাওয়ার, দ্যাট ইজ নো ম্যান ক্যান বি পানিশড এক্সেপ্ট ফর এ ব্রিচ অফ ল। সেকেন্ড হচ্ছে ইকুয়ালিটি বিফোর দি ল, that is everyone is equal before the law, that means equal subjection of everyone before the ordinary law. And third, the primacy of the rights of the individual, that is the constitution is the result of the rights. তো এই যে তিনটে বিষয়, এগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথম কি বলছে না, অ্যাবসেন্স অফ আর্বিট্রারি পাওয়ার, কোন স্টেটের হাতে কখনো এমন কোনো পাওয়ার দেওয়া থাকবে না যে পাওয়ারের জন্য স্টেট যখন তখন যাকে তাকে পানিশ করতে পারে, দ্যাট ইজ এক্সপ্লয়টেশন, দ্যাট ইজ অ্যাবলিশন অফ এভরি কাইন্ড অফ রাইটস। এটা হচ্ছে ডাইসির প্রথম প্রপাগান্ডা। কি বলছে না, আর্বিট্রারি পাওয়ার অর্থাৎ যে কোনো স্টেট যে কোনো সময় যে কোনো ইন্ডিভিজুয়ালকে তুলে নিয়ে কিন্তু কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারবে না, যদি না সেই লোকটি ব্রিচ অফ ল করে, অর্থাৎ আইন ভঙ্গ করে।
একমাত্র সেই সময়টা ছাড়া অন্য সময় কিন্তু এটা সম্ভব না। সেকেন্ড যেটা বলছে সেটা কি বলছে না ইকুয়ালিটি বিফোর দি ল। আমরা পড়লাম কনসেপ্টটা কি না সবাইকে ইকুয়ালি ট্রিট করা হবে, কাউকে প্রিভিলেজ দেওয়া হবে না বা কাউকে আবার আন্ডার প্রিভিলেজ রাখা হবে না, এবং ইকুয়াল সাবজেকশন অফ দি ল অফ দি ইন্ডিভিজুয়ালস ইন ফ্রন্ট অফ অর্ডিনারি। অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যারা লয়ে যারা দোষী সাব্যস্ত বা নির্দোষ ঘোষণা করা হচ্ছে তাদেরকে ইকুয়ালি সাবজেকশন করা হবে, প্রত্যেককে সমানভাবে নিরীক্ষণ করা হবে, সমানভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে, কাউকে বেশি বা কাউকে কম এটা করা হবে। এবং থার্ড কি বলছে the primacy of the rights of the individual, that is the constitution, is the result of the rights. কি না এই কনস্টিটিউশনটা সেটি হচ্ছে এই রাইটস গুলো আছে তারই একটা ফল। অর্থাৎ মানুষের যে মিনিমাল এবং যে ফান্ডামেন্টাল রাইটস গুলো আছে যেগুলো মানুষ আগে থেকে তৈরি করছে সেই রাইটস গুলোকে নিয়ে একটা নির্দিষ্ট একটা আকার দেওয়া আছে, যে আকারটার নাম হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। এখন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি কিনা ফার্স্ট এবং সেকেন্ড যে দুটো আসপেক্ট আছে এভিডেন্সের এই রুল অফ ল সেই দুটো আসপেক্ট কিন্তু ইন্ডিয়া নিয়েছে। অর্থাৎ অ্যাবসেন্স অফ আর্বিট্রারি পাওয়ার এটা অবশ্যই রয়েছে এবং ইকুয়ালিটি বিফোর দি ল এটা কিন্তু রয়েছে। থার্ড আসপেক্টের ক্ষেত্রে কি হয়েছে না ভাইস ভার্সা এফেক্ট হয়েছে। ভাইস ভার্সা এফেক্ট বলতে থার্ড আসপেক্টের ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে হয়েছে কি না কনস্টিটিউশন ইজ দ্য সোর্স অফ এভরি কাইন্ড অফ রাইটস। ডাইসে বলেছিলেন কি না এভরি রাইটস দেয়ার আর certain rights of individuals which they have understood and they have given importance to, and after combining all those rights you are making one book or one particular institution, that is constitution or Sangvidhan. But in case of India what happened, it is the reverse thing. Constitutionally we have been given 6, earlier 7, now 6 fundamental rights, and after the constitution announces that these are the fundamental rights and you cannot breach these kind of rights, or anyone cannot breach any of the rights to make his own profit or her own profit from another individual, then only we got to know about these fundamental rights. এই জন্য কি বলা হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটা উল্টে গেছে। ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি না কনস্টিটিউশন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছে এই রাইটগুলির উৎস, অধিকারগুলির উৎস। এটা হচ্ছে রুল অফ ল একটা কনসেপ্ট। এখান থেকে কোয়েশ্চেন তোমাদের আসবেই এবং এসে হচ্ছে আগে তোমরা মেন্সের কোয়েশ্চেন ফলো করো, দেখবে যে অনেক সময় এখান থেকে রুল অফ ল থেকে কোয়েশ্চেন দেওয়া যাবে, শুধু এভিডাইসের নাম থেকে তো প্রিলিমসের কোয়েশ্চেন আসবে। আচ্ছা, এরপরে আমরা আজকে যে লাস্ট টপিকটা সেই টপিকটা দেখে নেব। সেটা কি না এক্সেপশনস অফ ইকুয়ালিটি। অর্থাৎ আর্টিকেল 14 যেটা আছে তার যে এক্সেপশন রয়েছে, সমস্ত যেগুলো এক্সেপশন থাকে আর্টিকেল 14 এর যে এক্সেপশনসগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম কি বলছে, প্রেসিডেন্টস অ্যান্ড গভর্নর্স ক্যানট বি কোয়েশ্চেনড while they are in their terms before the law। অর্থাৎ রাজ্যপাল এবং রাষ্ট্রপতি এদেরকে যতদিন পর্যন্ত তারা তাদের সময় সীমায় রয়েছে ততদিন পর্যন্ত তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা যাবে না। এক্ষেত্রে তার ক্ষেত্রে একটা সুযোগ সুবিধাকে দেওয়া আছে যে হুটহাট করে তাকে অ্যারেস্ট করা যেতে পারে। সেকেন্ড কি বলছে, নো এমপি শ্যাল বি লায়াবল ফর প্রসিডিং হার অর হিজ ভোট ইন পার্লামেন্ট। ধরুন না কোনো একজন এমপি কোনো একটা পার্টিকে ভোট দিল, এই জন্য তাকে কিন্তু ব্রিজ করা যেতে পারবে না পার্লামেন্ট থেকে, বা তাকে কিন্তু লায়াবল করা যেতে পারবে না যে এই দেখো আমাদের পার্টিতে ভোট দেয়নি অতএব একে জেলে ভোট, অন্য পার্টি সে কিন্তু কখনো বলতে পারবে না। এইটা কিন্তু ছাড় দেওয়া আছে ইকুয়ালিটি ক্ষেত্রে। থার্ড কি বলছে, নো পারসন ইজ লায়াবল টু বি proceeded in respect of the publication of a newspaper or television or radio or a substantially true report of any proceedings of either house of parliament or state legislative assemblies। অর্থাৎ পার্লামেন্টে যে সমস্ত প্রসিডিংসগুলো হচ্ছে তার উপরে ভিত্তি করে যে সমস্ত খবর কাগজগুলো খবর পাবলিশ করছে, টিভিতে যে টিভি নিউজ দেখানো হচ্ছে বা রেডিওতে যে নিউজ বলা হচ্ছে, সেই বা এখন যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ধরুন আমাদের এই যে ইনস্টাতে যে রয়েছে নিউজ বা তোমার ইনশর্ট যেটা আর কি, বা অন্যান্য যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মসগুলো আসছে সেগুলোতেও একই অধিকার দেওয়া হয়েছে কি না এরা যদি কোনো একটা প্রসিডিংয়ে ট্রুথফুলি, অবশ্যই ট্রুথফুলি যদি
এটাকে তুলে ধরে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ল, ইকুয়ালিটি বিফোর ল বা এই যে দেখো আমাদের গভর্নমেন্ট নিয়ে বা আমাদের সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছে, এইভাবে কিন্তু মানে ল ওখানে কিন্তু প্রযোজ্য হবে না। লাস্টলি কি বলছে, আর্টিকেল 31C is an exception of Article 14. It assures that the laws made under the Article 39A and 39B regarding DPSP or Directive Principle of State Policy cannot be called void or challenged on the ground that they are violative to Article 14. অর্থাৎ কি বলছে না, আর্টিকেল 31C এখানে একটা এক্সেপশন রয়েছে, সেটি হচ্ছে কি আর্টিকেল 14 এর এক্সেপশন। কি বলছে, এই আর্টিকেল 31C তে বলছে বা এই আর্টিকেল 31C যেটা রয়েছে সেটা অ্যাসিওর হচ্ছে কি না আর্টিকেল 39A এবং আর্টিকেল 39B অর্থাৎ ডিপিএসপি, ঠিক আছে, এই ডিপিএসপি কে কিন্তু ভয়েড বা চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আর্টিকেল, ব্যাপারটা ভালো বোঝো, আর্টিকেল 31C কাছে পাওয়ারটা রয়েছে, যে পাওয়ারের জন্য কনস্টিটিউশন এই জিনিসটা উপভোগ করছে কি না কোনো রকম লয়ের প্রসিডিং হবে না দুটো আর্টিকেলের বিরুদ্ধে, সেটা হচ্ছে আর্টিকেল 39A and B, কারণ সেগুলো হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে পড়ছে। এবং কোন স্টেট যদি চায় যে এটা আমি ডিপিএসপির থ্রু দিয়ে লাগু করছি এবং এর ক্ষেত্রে হচ্ছে ইকুয়ালিটি বিফোর দি ল, এটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে না, আর্টিকেল 31C কিন্তু সেক্ষেত্রে এই যে স্টেটের যে প্রসিডিংটাকে বা স্টেটের যে স্টেপটাকে এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে যে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম মানে ইকুয়ালিটির কোনো রকম ব্রিজ নয়। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে আর্টিকেল 14, আর্টিকেল 31C দুটো হচ্ছে একে অপরের অপোজিট। আর্টিকেল 31C কি বলছে না আর্টিকেল 14 প্রযোজ্য হবে না, কখন হবে না, যখন আর্টিকেল 39A এবং 39B এই দুটো আর্টিকেলকে কাজে লাগিয়ে কোনো স্টেট ডিপিএসপি কে প্রয়োগ করতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 31C এর মানটাকে আগে রাখা হবে, অর্থাৎ এটাকে ভয়েড বলে বা ভায়োলেটিভ বলে কোনো রকম ওই গভর্নমেন্টের পলিসিটাকে বানচাল করা যাবে। তো এখন এই আর্টিকেল 31C কি এটা আমরা অবশ্যই জানবো, আর্টিকেল 39A B এটা তো আমরা অবশ্যই জানবো যখন আমরা ডিপিএসপি পড়বো। তো এইগুলো হচ্ছে আমাদেরকে পরবর্তীকালে যখন আমরা আরো ভালোভাবে আলোচনা করবো বা ভালোভাবে যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো, তখন আমরা জানতে পারবো। এবং আশা করছি তত দিনে তোমাদের মোটামুটি একটা ভালো বেস তৈরি হয়ে যাবে পলিটিক্যাল পরে, এবং ইউ ক্যান ক্যাচ দ্য পলিটিক্যাল ভেরি ইজিলি। ব্যাপারটা খুবই সহজ, একটু মাথায় রাখতে হবে ব্যাপারগুলোকে, কিছু জায়গায় একটুখানি মানে মুখস্থ করতে হবে, কিছু জায়গায় বুঝতে হবে ভালো করে। মেইনলি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্টস ভেরি ওয়েল, because politics is very 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 crucial for you to score more. পলিটিতে যদি তুমি ভালো গ্রিপ, তোমার যদি ভালো গ্রাস থাকে, তোমার যদি ভালো গ্রিপ থাকে, সেই গ্রিপে কিন্তু তোমার অনেক ক্ষেত্রে পরীক্ষায় তুমি ভালো স্কোর করে বেরিয়ে যেতে পারো। তো যাই হোক, আমরা তো শুরু করেছি, বিগত কয়েকদিন ধরে চলছে, আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লাগবে এবং we hope that you will enjoy it, you will get benefited from this video. So please do like and share this video, subscribe to our channel Zoom Foundation Online, and stay tuned for our next video on quality. We hope that we shall be and we will be providing you such class articles or such classes through which you can enhance your merit, you can enhance your ability to crack exams properly. So thank you very much. আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।